দ্বিধাবোধ করব না। প্রিয় বন্ধুগণ, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের অগাধ আস্থা এবং বিশ্বাস ছিল। আমরা মনে করেছিলাম এই সরকার ক্ষমতার চেয়ারে বসে গণহত্যার বিচার করবেন, আওয়ামী লীগকে করবেন, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করবেন। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম ক্ষমতার চেয়ারে বসার 10 মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সরকার অনেকটাই নীরব। আমরা যখন ভিতরে নাড়াচাড়া দেওয়া শুরু করলাম তখন জানতে পারলাম এরা তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাচ্ছেন, ডানে বামে সামনে পিছনে চাচা মামা খালুদেরকে বড় বড় চেয়ার দিয়ে এরা পদায়ন করছে। আমরা স্পষ্ট হয়ে গেলাম এদের মাধ্যমে আওয়ামী লীগকে কোনোভাবেই হয়তোবা পাকড়াও করা সম্ভব হবে না। আজকে গণহত্যার বিচার আমরা বলেছি, বিএনপি বলেছে, জামাত বলেছে, আমরা গণ অধিকার পরিষদ বলেছি আমরা গণহত্যার বিচার চাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গণহত্যার বিচারের যে অগ্রগতি, যে গতিতে গণহত্যার বিচারের কার্যক্রম এই সরকার চালাচ্ছেন, আমার মনে হয় না কিয়ামতের আগ পর্যন্ত এই সরকার গণহত্যার বিচার করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, আমরা এই সরকারের উপরে আস্থা রেখেছিলাম, কিন্তু আমরা আনলিমিটেড আস্থা রাখবো না। আমরা এই সরকারকে সময় দিয়েছিলাম, কিন্তু কিয়ামত পর্যন্ত সময় দেব না। আজকে আমরা যখন দেখি একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব পায়, তার মানে আর বুঝতে বাকি থাকে না এই সরকার জনগণের সংস্কার নয়, জনগণের আকাঙ্ক্ষা নয়, এরা আওয়ামী লীগের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বেশি তৎপর। আজকে এজাজ, এই মোহাম্মদ এজাজকে, তার ইতিহাস, তার স্ত্রী এদেশের মানুষ জানে। আপনারা জানেন 2018 সাল পর্যন্ত মোহাম্মদ এজাজ নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় নেতা ছিলেন। শুধু নেতা বললে ভুল হবে, প্রথম সারির নেতা ছিলেন। 1 থেকে 5 জনের মধ্যে টপ লেভেলের নেতা ছিলেন মোহাম্মদ এজাজ। হিজবুত তাহরীর করার কারণে একাধিকবার তাকে গ্রেফতার করা হয়েছিল, সে জেলে গিয়েছে। এরপরে আওয়ামী লীগের সাথে যোগ সাজস করে জেল থেকে বেরিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগ করেছেন। আওয়ামী লীগের ধান্দাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি প্রত্যেকটা অপকর্মের সাথে মোহাম্মদ এজাজ জড়িত ছিলেন। এরপরে হঠাৎ করে আন্দোলন সংগ্রাম শুরুর পরে খোলস পাল্টে এই সরকারের নব্য বিপ্লবী, যাদেরকে আমরা বলি 2 দিনের বৈরাগী, সেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে তলে তলে গোপন চুক্তি করে এই এজাজ আজকে সিটি কর্পোরেশনের জমিদার বনে গেলেন। প্রিয় ভাইরা আমার, আপনারা বলেন কোন আওয়ামী দালাল নিষিদ্ধ সংগঠনের সদস্যকে এই সিটি কর্পোরেশনের চেয়ারে আমরা মেনে নেব কিনা? যদি আমরা মেনে না নেই, আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে এই এজাজকে এই সিটি কর্পোরেশন ভবনে আমরা প্রবেশ করতে দেব না। আমরা কোন ওই নিষিদ্ধ সংগঠন, ওই আওয়ামী দালাল, ওই রয়ের দালালকে এরকম একটি প্রতিষ্ঠানের প্রধানের চেয়ারে আর 1 মিনিটও দেখতে চাই না। ইতিমধ্যে খবর বেরিয়েছে ওই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে মোটা একটা অঙ্কের, অনেকেই বলে 80 কোটি, কেউ বলে 100 কোটি টাকার বিনিময়ে এজাজকে এই সিটি কর্পোরেশনের প্রশাসক বানানো হয়েছে। এই যে কথা, সেটা হতে পারে জনশ্রুতি, সেটা হতে পারে অন্য কোনো কথা, কিন্তু এদের কর্মকাণ্ডে এটা পরিষ্কার যে মোটা অঙ্কের লেনদেনের বিনিময়ে এরকম একজন আওয়ামী দোসরকে এই সিটি কর্পোরেশনের চেয়ারে বসানো হয়েছে। আজকে আমরা অবাক হয়ে যাই,
হাসিনার আমলে দেখতাম এক দেশে দুই আইন, হাসিনা এবং তার পরিবারের জন্য একরকম আইন, আর বিরোধী দল জনগণের জন্য আর এক আইন। ঠিক একই ফর্মুলা এই বর্তমান সরকারের আমলেও আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে দেখেছেন ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইসরাককে আদালত রায় দিয়েছে। একই রায় দিয়েছিল ওই চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাতের বেলায়। ডাক্তার শাহাদাতকে শপথ বাক্য পাঠ করিয়ে তাকে চেয়ার দেওয়া হয়েছে, কিন্তু ইসরাককে দেওয়া হয় নাই। ওই পরিসরে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমকেও দেওয়া হয় নাই। তাহলে আপনি ওই হাসিনার আমলের মতো এক দেশ দুই আইন এই ফর্মুলায় দেশ চালাবেন, উপদেষ্টার চেয়ারে বসে ওই এসির বাতাস খাবেন, আর এদেশের জনগণ আপনাদের এই দুই নম্বরই এই বাটপারি চোখ বুঝে সহ্য করবে, এটা মেনে নেওয়া হবে না। আমরা একই সাথে বলছি, ইসরাককেও ওই সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব দিতে হবে, যেভাবে দেওয়া হয়েছে ওই চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাতকে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা অবাক হয়ে লক্ষ্য করি, এই সরকার এই গণহত্যার বিচার আওয়ামী লীগের চান্দা পান্ডাদের শায়েস্তা করতে খুব একটা মনোযোগী নয়। তারা জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার পায়তারা শুরু করেছে। গতকালকে দেখলাম একজন অভিনেত্রীকে আটক করেছে, নাম কি? নুসরাত ফারিয়া। আমরাও বলি সে আওয়ামী লেসপেন্সা ছিল, তাকে আটক করেছেন। একই সাথে এই সরকারের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর ওয়াইফ তিশাকে কেন আটক করা হচ্ছে না? একজনকে আটক করবেন আর আরেকজনকে ওই রাজমহলে জায়গা দেবেন, এসব বাটপারি এই বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। আজকে আওয়ামী দোষরদের ডেকে ডেকে উপদেষ্টা বানানো হচ্ছে, প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসানো হচ্ছে, সচিব বানানো হচ্ছে, এডিশনাল সচিব বানানো হচ্ছে, ডিআইজি এআইজি অনেক বড় বড় চেয়ারে। অনেকেই বলে স্থানীয় সরকার উপদেষ্টা, সে তো এখন কোটি টাকা ছাড়া নাকি তার সাথে সাক্ষাৎই করা যায় না। বুঝেন অবস্থাটা ভাই, সাক্ষাৎ করবেন তাতেই নাকি কোটি টাকা লাগবে। তার মানে এরা এই যে 2000 ছাত্র জনতার রক্তের উপরে বসে আজকে এই উপদেষ্টার চেয়ারে বসে আছেন, এই শহীদদের রক্তের সাথে বেঈমানি শুরু করেছেন, তামাশা শুরু করেছেন। যেমনটি আমরা দেখেছিলাম আওয়ামী লীগ 71-এর চেতনা বিক্রি করে এই বাংলাদেশকে লুটপাট করে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল। আর আজকের এই সরকার ওই 24-এর চেতনা বিক্রি করে এরা কি বাংলাদেশকে ওই আমেরিকার হাতে তুলে দিতে চায় কিনা, এই প্রশ্ন ইতিমধ্যে জনমনে তৈরি হয়েছে। আজকে মানবিক করিডোরের নামে মায়ানমারকে যে করিডোর দেওয়ার সিদ্ধান্ত, আমরা গণ অধিকার পরিষদ বলেছি, আমাদের রক্তের উপরে, জীবনের উপরে, আমাদের ডেড বডির উপরে গিয়ে এই সরকারকে এই চুক্তি বাস্তবায়ন করতে হবে। আমাদের এক ফোঁটা রক্ত থাকতে মানবিক করিডোরের নামে সার্বভৌমত্ব বিরোধী কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দেব না। আজকে চট্টগ্রাম বন্দর আরেক দেশের হাতে তুলে দেওয়ার পায়তারা শুরু করেছে। এই যে দেশ বিরোধী কর্মকাণ্ড, সিদ্ধান্ত, এগুলো আর এই বাংলাদেশের মাটিতে আমরা চলতে দেব না বন্ধুগণ। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু, অনেকে হয়তো জানেন, অনেকেই জানেন না, সেন্ট মার্টিন আমার দেশের সার্বভৌমত্বের অংশ। এই সেন্ট মার্টিনে আমি কেন যেতে পারবো না? এই প্রশ্নের উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। হাসিনার আমলে এই সেন্ট মার্টিন নিয়ে অনেক কথা আমরা শুনেছি। ওই সময় আমরাই বলেছিলাম, হাসিনা যদি জনগণের বাইরে দিয়ে এই সেন্ট মার্টিনকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে, তার কবর রচনা করবে দেশের জনগণ। এই একই জায়গায় দাঁড়িয়ে আজকে ডক্টর ইউনূসের সরকারকে বলতে চাই, আমার সার্বভৌমত্বের ভিতরে, আমার ল্যান্ডের ভিতরে, আমার সীমানার ভিতরে
এই সেন্ট মার্টিন, আমি সেন্ট মার্টিনে যেতে পারবো না কেন? কি হচ্ছে সেখানে, কি ঘটছে, এটা এই দেশের জনগণকে জানতে হবে, জানাতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে 2 দিনের 90টি রাজনৈতিক দল, নাপা, অনেকে বলে নাগরিক পার্টি, আমি এদের নাম দিয়েছি নাপা। কেন নাম দিয়েছি? নাপা ট্যাবলেট এমন একটা ট্যাবলেট, পরিমাণ মতো খাবেন অসুখ ভালো হবে, পরিমাণের বেশি খাবেন পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। আজকে এই নাপার অবস্থা পরিমাণের থেকেও ডোজ বেশি হয়ে গেছে, এজন্য চতুর্দিকে তাদের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। এই নাপা আর যদি সামনে বেশি আমরা এগোতে দেই, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বড় ধরনের হুমকির মুখে পড়বে। আমি ফারুক হাসান এটা আজকে মিডিয়ার সামনে বলে গেলাম, কারণ এরা ওই বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির সাথে হাত মিলিয়ে এই বাংলাদেশকে ওই সাম্রাজ্যের ঘাঁটি বানাতে চায়। আমরা বলেছি এই বাংলার মাটিতে পাকিস্তানের দাবিদারি চলবে না, ইন্ডিয়ার দাবিদারি চলবে না, ঠিক একইভাবে মার্কিনী সাম্রাজ্যবাদী কোন অপশক্তিকে এই বাংলাদেশে আমরা জায়গা দেব না। এই বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত অনুযায়ী, জনগণের কথা অনুযায়ী। প্রিয় ভাইরা আমার, কথা আর বাড়াতে চাই না। আজকে আমরা ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের আয়োজনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। এই বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, আমাদের ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি জনাব